নমস্কার। দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। সুভাষচন্দ্র কি ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু দুটো পৃথক সত্তা, একটা সুভাষচন্দ্র, একটা নেতাজি সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র বসু অতি ধর্মপ্রাণ একজন ব্যক্তি ছিলেন। হিন্দু ধর্মে তার ভীষণ বিশ্বাস ছিল, কিন্তু সমস্ত ধর্মকে তিনি শ্রদ্ধা করতেন। কারণ তিনি স্বামীজির অনুরাগী। কিন্তু নেতাজি অবস্থায় তিনি যে কোনো ধর্মীয় সংকীর্ণতাকে পিছনে সরিয়ে রেখেছিলেন। অনেকে চেট্টিয়ারের মন্দিরের উদাহরণ দেন, সেখানে সুভাষচন্দ্র তার আজাদ হিন্দ সেনাদের মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত সৈনিক ছিল, তাদের নিয়ে ওই গোঁড়া মন্দিরে ঢুকতে অস্বীকার করেছিলেন। এটি তার নেতাজি রূপ। কিন্তু ব্যক্তিগত হিসাবে সুভাষচন্দ্র অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। অন্যান্য আর 5টা ধর্মকে যথেষ্ট সম্মান করতেন, সেগুলোকে নিয়ে যথেষ্ট পড়াশোনাও করতেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং সুভাষচন্দ্র অতি ধর্মপ্রাণ, নেতাজি ধর্মীয় সংকীর্ণতা থেকে নিজেকে একেবারে দূরে রেখেছিলেন, নইলে সুভাষচন্দ্র নেতাজি হতে পারতেন না। আজাদ হিন্দ ফৌজের কি পরাজয় হয়েছিল? দেখুন, সুভাষচন্দ্র বোস অসম্ভবকে সম্ভব করেছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে দেশের মধ্যে থেকে দেশীয় নেতৃবর্গের বিন্দুমাত্র ইচ্ছা নেই একটা সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর, তখন তিনি মন স্থির করে দেশের বাইরে চলে গেলেন। অবশ্যই তার প্রাথমিক লক্ষ্য ছিল সোভিয়েত রাশিয়া। সেই বিপ্লবের মতো করেই ভারতবর্ষে সমাজতন্ত্রের বীজ বপন করতে। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, সোভিয়েত রাশিয়ার সহযোগিতা সেই সময় তিনি পেলেন না। জার্মানিতে তিনি গেলেন। জার্মানিতে সাহায্য প্রার্থনা সুভাষচন্দ্র বসু প্রথমে করেননি, কারণ তার আগেও আমরা জানি রাসবিহারী বোস, বাঘা যতীন, গদর পার্টি, এদের সাথে জার্মানির যোগাযোগ ছিল এবং তারা বহুদিন থেকেই চাইছিলেন, সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই, ভারতবর্ষের মধ্যে একটা সশস্ত্র অভ্যুত্থান ঘটানো। কমিউনিস্ট রাশিয়ার কাছে তিনি যখন সাহায্য পেলেন না, তখনই তিনি কিন্তু জার্মানিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং পুরনো সেই শক্তিকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে হিটলারের অভ্যুত্থান হয়েছে। হিটলারের মতিগতি দেখে তিনি তার কাছ থেকে যৎ সামান্য সাহায্য প্রার্থনা করে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা দিলেন এবং এই জাপানে যে ভেঙে যাওয়া আজাদ হিন্দ সরকারকে তিনি আবার পুনরুজ্জীবিত করলেন। আজাদ হিন্দ সরকারের প্রাথমিক পরাজয়, আপাত পরাজয় মনে হলেও আজাদ হিন্দের পরাজয় হয়নি, আজাদ হিন্দ গভর্নমেন্টের কোনো পরাজয় হয়নি। কারণ জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক লোকেশন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে তারা হাসিল করেছিলেন এবং ইম্ফল কোহিমার যুদ্ধে আজাদ হিন্দের লড়াই শেষ হয়ে গেলেও তার যে সাকসেসিভ ওয়েভ, তার জন্য মাদ্রাজ এবং বম্বেতে যে নৌবিদ্রোহ হলো, তার ফলস্বরূপই কিন্তু ভারতের স্বাধীনতা এসেছে। সুতরাং সুদূর প্রসারী ফলাফল যদি আমরা দেখতে চাই, তাহলে আজাদ হিন্দের পরাজয় কখনো হয়নি। আজাদ হিন্দ ফৌজ জয়ী হয়েছে এবং ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি কখনো সন্ন্যাসী হতে পারেন? তার যে ইমেজ আমাদের চোখের সামনে রয়েছে, যে ব্যক্তিত্ব ফুটে ওঠে, সেখানে তাকে তিনি সন্ন্যাসী অবস্থায় একটা অজ্ঞাতবাস করলেন, এটা কি মেনে নেওয়া যায়? প্রথমত আমাদের মনে রাখতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য নিবেদিত এক প্রাণ এবং তিনি সশস্ত্র বিপ্লবের সাথে যেরকম জড়িত,
তিনি অহিংস আন্দোলনের সাথে ছিলেন। তিনি হিন্দু মুসলিম ভেদাভেদের রাজনীতি দেখেছেন। তিনি সমর প্রাঙ্গণে একেবারে ব্রিটেন ও আমেরিকা তখন সর্বশক্তিমান দুটি দেশের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং তার কর্মকাণ্ডের যে পরিব্যাপ্তি, সেটা কিন্তু অন্যান্য যে কোনো ভারতীয় তৎকালীন সমকালীন নেতাদের চাইতে আজকালের তো কোনো প্রশ্নই আসছে না, অনেক অনেক গুণ বেশি। সুতরাং তার রাজনৈতিক দূরদর্শিতা, তার রাজনৈতিক প্রজ্ঞা সাংঘাতিক একটা উচ্চতার ছিল, যেটা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু পাশাপাশি এই সৈনিক যে ভাব, এই যে অজ্ঞাতবাস, এগুলো কিন্তু সশস্ত্র বিপ্লবের এক মন্ত্রগুপ্তির ব্যাপার। সুভাষচন্দ্র শৈশবে সন্ন্যাসী হতে চেয়েছিলেন। তিনি যে আধ্যাত্মিক দিকে যেতে পারেন না এমনটা নিশ্চিত হয়ে বলা যায় না, বরঞ্চ এটা বলা যায় যে কোনো রাজনৈতিক পদের লোভে তিনি দেশের জন্য নিজের প্রাণ নিবেদন করেননি। দেশ তার কাছে মায়ের মতো, মাতৃবন্দনা তার কাছে সাধনা। তারপরে কোনো মন্ত্রিত্ব লোভের জন্য তিনি ছুটে আসবেন, দেশকে বিপদে ফেলবেন, এমনটা আশা করা খুব বুদ্ধিমানের কাজ হবে না। তার আধ্যাত্মিক সত্তা ছিল, তার যা কাজ তিনি করে দিয়েছেন। ভারতের স্বাধীনতা এসেছে আজাদ হিন্দ ফৌজের জন্য, এটা যারা অস্বীকার করেন তারা ডিবেটে আসতে পারেন আমার সাথে। আজাদ হিন্দ সরকার পরবর্তী যে সমস্ত বিপ্লব বিদ্রোহ, সেটা কিছুদিন পরে হলেও হয়েছিল সংগঠিত। সুভাষচন্দ্র যে উদ্দীপনা দেশের মানুষের মধ্যে জাগাতে চেয়েছিলেন, সেটা জাগাতে সম্পূর্ণ সমর্থ হয়েছিলেন। সুতরাং সাময়িক আজাদ হিন্দ ফৌজের পরাজয় হলেও দীর্ঘসূত্রিতায় ভারতবর্ষের স্বাধীনতা তাঁদের হাত ধরেই এসেছিল। তিনি সন্ন্যাসী হতে পারেন, তিনি অজ্ঞাতবাসও করতে পারেন, এগুলি তাদের মন্ত্রগুপ্তির ব্যাপার। অনুশীলন, যুগান্তর, এই সমস্ত সমিতিতে সন্ন্যাসী সেজে থাকা, দেশ ও মাতৃকার সেবা করা সন্ন্যাসী হয়ে একটা অতি ন্যাচারাল ব্যাপার ছিল, এটা ভুললে চলবে না। জননী তব চরণ ছায়া রাখি মাথার তলে, পড়ে গেলে তবু হেসে উঠি জয়ের স্বপ্ন বলে। পথের শেষে পতাকা ওড়ে স্বাধীনতার ডানায়, আজাদ হিন্দের জয়ধ্বনি স্বাধীনতা জানায়। জয় হিন্দ ধ্বনিত হোক, দিল্লির পথে জালো শপথ, নেতাজির ডাকে জাগো।